মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। এই ভিডিওতে ক্লাস 11-এর মোস্ট ওয়ান্টেড ভিডিও বায়োলজির জন্য ব্রহ্মাস্ত্র সিরিজের প্রশ্ন। দেখো তোমরা যেটা ওয়েট করেছিলে সেটাই কিন্তু নিয়ে চলে এসেছি। ব্রহ্মাস্ত্র সিরিজের প্রশ্ন আলোচনা হবে। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো বিগত বছরের পিআইকিউ এবং এবছর যে প্রশ্নগুলো বায়োলজিতে সব থেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে সেগুলো দিয়ে কিন্তু বানানো বায়োলজির মহা ম্যারাথন ব্রহ্মাস্ত্র সিরিজের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই তোমার পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মন দিয়ে লক্ষ্য করো। এর আগে যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে অন্যান্য সাবজেক্টের ব্রহ্মাস্ত্র সিরিজের প্রশ্নগুলো পড়ে গেছো তারা কিন্তু প্রচুর ভালো পরীক্ষা দিয়েছো। আশা করি তোমাদের বায়োলজি পরীক্ষা দুর্দান্ত হবে। আর কোনো কিছু দেখার দরকার নাই, ব্রহ্মাস্ত্র সিরিজের প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখে চলে যাও। তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাদের জানাই বেস্ট অফ লাক। চলো যারা শুরু করছি ব্রহ্মাস্ত্র সিরিজের বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা। তার আগে বলি এই চ্যানেলটা কিন্তু আমাদের নতুন, তাই তোমাদের সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই দরকার রয়েছে। ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবীদের মধ্যে ছড়িয়ে দাও। চলো আমরা সবাই মিলে একটি নতুন কিছু শুরু করি। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বায়োলজির ব্রহ্মাস্ত্র কোয়েশ্চেন সিরিজ নিয়ে আলোচনা করব। এই কোয়েশ্চেন সিরিজের প্রত্যেকটা প্রশ্নই তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই ভালো করে বুঝে নেবে আর দেখে নেবে। চলো শুরু করা যাক। দেখো তোমাদের এই সেমিস্টারের প্রথম চ্যাপ্টার হচ্ছে শোষণ। এখান থেকে প্রথমে 2 মার্কসের কোয়েশ্চেন দেখে নিই। আর তোমাদের এই শোষণ যে চ্যাপ্টারটি রয়েছে এখানে 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস আর 5 মার্কসেরও কোয়েশ্চেন রয়েছে। প্রথমে 2 মার্কসেরগুলো দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনে কী বলেছে, ইটিএস বলতে কী বোঝো? দেখো ইটিএস হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে ইটিএসের ফুল ফর্ম কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটি কোষের মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তাহলে ইটিএসটা কোথায় ঘটবে? ইটিএস ঘটবে মাইটোকন্ড্রিয়ায়, যেখানে কি হবে, ইলেকট্রনগুলো একটি শৃঙ্খলের মাধ্যমে বাহিত হবে। তাহলে কিসের মাধ্যমে বাহিত হবে? ইলেকট্রন এই শৃঙ্খলের মাধ্যমে বাহিত হবে। আর বাহিত হওয়ার পর কি তৈরি করবে? বাহিত হওয়ার পর এটিপি তৈরি করবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? দেখো ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলার কারণ হচ্ছে ক্রেবস চক্রে কী হয়, সাইট্রিক অ্যাসিড নামক একটি 3 কার্বনযুক্ত অ্যাসিড তৈরি হয়, যে কারণে ক্রেবস চক্রকে টিসিএ বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। তাহলে এই টিসিএর পুরো নাম কি? ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। ওকে, নেক্সট কোয়েশ্চেন, গ্লাইকোলাইসিস কি? দেখো গ্লাইকোলাইসিস হলো একটি প্রক্রিয়া যেখানে কি হয়, যেখানে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে কি হচ্ছে, গ্লাইকোলাইসিস একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে কি হচ্ছে, গ্লুকোজটা ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। গ্লুকোজ কি? C6H12O6। এটি কোষের সাইটোপ্লাজমে ঘটে। তাহলে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস মেইনলি কোষের সাইটোপ্লাজমে ঘটে। ওকে, আরকিউ নেক্সট বলেছে যে দেখো আরকিউ এর তাৎপর্য লেখো। আরকিউ এর পুরো নাম হচ্ছে রেসিপিরেটরি কোসেন্ট। কি? রেসিপিরেটরি কোসেন্ট। দেখো উত্তরে বলেছে আরকিউ বা রেসিপিরেটরি কোসেন্ট হলো শোষণকালে নির্গত কার্বন ডাইঅক্সাইড। তাহলে শোষণকালে কি নির্গত হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড। এবং গৃহীত অক্সিজেন এর অনুপাত। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের অনুপাত কখন? শোষণকালে নির্গত কার্বন ডাইঅক্সাইড আর গৃহীত অক্সিজেন, ওকে, এর অনুপাত। এটি খাদ্যবস্তুর শোষণ হার এবং কি করে, শোষণকালে ব্যবহৃত খাদ্যবস্তুর প্রকৃতিকে নির্দেশ করে। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সটে বলেছে গ্লাইকোলাইসিসকে ইএমপি পদ বলে কেন? দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি এমডেন মেয়ারহফ পার্নাস নামে 3 বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। তাহলে কে কে? এমডেন, মেয়ারহফ আর পার্নাস। এদের নাম অনুসারেই ইএমপি পদ বলা হয়েছিল। তাহলে এটা ইএমপি পদ কি? ইএমপি পদ হচ্ছে একটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যেখানে এমডেন, মেয়ারহফ আর পার্নাস এই 3 জন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। একে ইএমপি পদ বলে। নেক্সট, সাইটোক্রোম পদ কি? দেখো সাইটোক্রোম পদ হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের একটি অংশ। তাহলে কি? ইটিএস অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের একটি অংশ। এখানে কি হয়, এখানে সাইটোক্রোম নামক একটি প্রোটিন ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। তাহলে কি? সাইটোক্রোম যে আছে, সাইটোক্রোম নামক একটি প্রোটিন ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। নেক্সট দেখো 3 মার্কসের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে,
ক্রেবস চক্রের তাৎপর্য লেখো। ক্রেবস চক্রে খাদ্যবস্তু জারিত হয়, তাহলে কি হয়? ক্রেবস চক্রে খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। এটি কোষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জৈব যৌগের সংশ্লেষে সাহায্য করে। এটি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন সরবরাহ করে। তাহলে কি, যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা হবে তখন এই সিস্টেমের জন্য কি করবে? প্রয়োজনীয় যে ইলেকট্রন আছে সেটাকে সরবরাহ করবে। এরপরে নেক্সট, ইলেকট্রন পরিবহন তন্ত্রে এটি ফেজ এর ভূমিকা কী? তাহলে ইলেকট্রন পরিবহন তন্ত্রে এটি ফেজের ভূমিকা লিখতে বলেছে। তাহলে এটি ফেজ হলো একটি উৎসেচক। তাহলে এটি ফেজ কি? এটি ফেজ হলো একটি উৎসেচক, যা কী করে? যা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ এটিপি তৈরি করতে সাহায্য করে। তাহলে কি হলো? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এটিপি তৈরি করতে সাহায্য করে। ওকে, এটি কি করে? প্রোটিন গ্রেডিয়েন্ট ব্যবহার করে এডিপিকে এটিপিতে রূপান্তরিত করে। তাহলে কি ব্যবহার করে? প্রোটিন গ্রেডিয়েন্ট। এটা ব্যবহার করে কি হয়? কিসে রূপান্তরিত করে? এডিপিকে এটিপিতে রূপান্তরিত করে। ওকে, নেক্সট দেখো, সবাত শোষণের কটি পর্যায় ও কী কী? প্রতিটি পর্যায়ে কোষের কোথায় ঘটে? দেখো, সবাত শোষণের 3টি পর্যায় কী কী? গ্লাইকোলাইসিস, যেটা সাইটোপ্লাজমে ঘটে, ক্রেবস চক্র, যেটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তাহলে ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়ায়। আর গ্লাইকোলাইসিস ঘটছে সাইটোপ্লাজম। ওকে, আর তোমার সন্ধানের ব্যবহারিক প্রয়োগের এটা হচ্ছে তোমার আর কী করে? সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল, দই, ভিনিগার ইত্যাদি তৈরি করা হয়। আর এটি বেকারি শিল্পে পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে কোথায় ব্যবহৃত হয়? বেকারি শিল্পে পাউরুটি তৈরিতে। আর সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে কিছু ওষুধ এবং শিল্প রাসায়নিক তৈরি করা হয়। নেক্সট, ইটিএস এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। ইটিএস শোষণের প্রধান শক্তি উৎপাদনকারী পথ। তাহলে ইটিএস কি? ইটিএস হলো শোষণের প্রধান শক্তি উৎপাদনকারী পথ। এটি কি করে? এটি খাদ্যবস্তু থেকে সর্বাধিক পরিমাণে শক্তি মুক্ত করে। এটি কোষের জন্য কি হয়? প্রয়োজনীয় এটিপি তৈরি করে। ওকে, এরপরে দেখো 4 থেকে 5 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে ক্রেবস চক্র কী, তারপরে বলেছে ক্রেবস চক্রটি শব্দচিত্রের সাহায্যে উপস্থাপিত করো। দেখো, ক্রেবস চক্র হলো সবাত শোষণের একটি অংশ। তাহলে ক্রেবস চক্র কি? ক্রেবস চক্র একটি সবাত শোষণের অংশ, যেখানে কি হয়? যেখানে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড আর জল আর শক্তি উৎপন্ন করে। তাহলে কি কি উৎপন্ন করছে? পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি। এরপর এটা শব্দচিত্রের সাহায্যে লিখলে পরে কি হবে? প্রথমে হবে পাইরুভিক অ্যাসিড, এর থেকে কি হচ্ছে? এর থেকে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হচ্ছে। তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তারপর এর থেকে সাইট্রিক অ্যাসিড থেকে হচ্ছে আলফা কিটোগ্লুটারেট, তারপর সাকসিনাইল কোএনজাইম, তারপর সাকসিনাইল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, আর ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। দেখো, এখানে যে যতগুলো কোয়েশ্চেন পড়লাম প্রত্যেকটি কোয়েশ্চেনই প্রায় তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই ভালো করে দেখবে কিন্তু। এরপরে নেক্সট কোয়েশ্চেনে বলেছে শব্দচিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি উপস্থাপিত করো। গ্লাইকোলাইসিসের বিক্রিয়া, তাহলে প্রথমত গ্লুকোজ C6H12O6, এখান থেকে কি হচ্ছে? গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। এই গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এর থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, তারপর 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপরে ফসফোনোলো পাইরুভিক অ্যাসিড, এর থেকে পাইরুভিক অ্যাসিড। তাহলে শব্দচিত্রটি উপস্থাপন করা কমপ্লিট হলো। নেক্সট কোয়েশ্চেন, এটিএস বা ইলেকট্রন পরিবহন তন্ত্রের সমগ্র বিক্রিয়াপথটি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। দেখো, প্রথমত NADH, তারপর FADH2 মানে NADH, FADH2, এখান থেকে কি হচ্ছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তারপর প্রোটন গ্রেডিয়েন্ট থেকে এটিপি সিনথেস থেকে লাস্টে তৈরি হচ্ছে এটিপি। এরপরে তোমাদের নেক্সট চ্যাপ্টার সালোক সংশ্লেষ। এখানে 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি দেখে নাও। প্রথম কোয়েশ্চেনে বলেছে C4 উদ্ভিদের আলোক শোষণ ঘটে না কেন? এই কোয়েশ্চেনটি তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই ভালো করে বুঝে নাও। ওকে,
C4 উদ্ভিদের ক্রাঞ্চ অ্যানাটমি থাকার কারণে CO2 প্রথমে মেসোফিল কোষে আবদ্ধ হয়। তাহলে কোথায় আবদ্ধ হচ্ছে? প্রথমে মেসোফিল কোষে আবদ্ধ হচ্ছে, এরপরে তোমার বান্ডিল শীত কোষে স্থানান্তরিত হয়। তাহলে কোথায় স্থানান্তরিত হচ্ছে? বান্ডিল শীত কোষে। তারপর এই কারণে বান্ডিল শীত কোষে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি থাকে, যা রুবিস্কো এনজাইমের অক্সিজেনেস কার্যকলাপকে কমিয়ে দেয় এবং আলোক শোষণ বন্ধ করে। তাহলে কি হচ্ছে? কি হচ্ছে? তোমার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি থাকছে, যা রুবিস্কো এনজাইমের অক্সিজেনেস কার্যকলাপকে কমিয়ে দিচ্ছে এবং আলোক শোষণ বন্ধ করে দিচ্ছে। নেক্সট বলেছে ক্রাঞ্চ অ্যানাটমি কি? ক্রাঞ্চ অ্যানাটমি হলো C4 উদ্ভিদের পাতার বিশেষ গঠন, যেখানে কি হচ্ছে ভাস্কুলার বান্ডিলের চারপাশে বিশেষ ধরনের কোষ, বান্ডিল শীত কোষ থাকে। এই কোষগুলিতে কি হচ্ছে? ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে এবং তারা কী করে? সালোক সংশ্লেষের কার্বন ডাইঅক্সাইড আবদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হিল বিক্রিয়া কি? এই হিল বিক্রিয়াটিও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হিল বিক্রিয়া হলো আলোক বিক্রিয়ার একটি অংশ, যেখানে কি হয়? যেখানে জল ভেঙে অক্সিজেন নির্গত হয়। তাহলে হিল বিক্রিয়া কি? একটা আলোক বিক্রিয়ার এক অংশ, যেখানে কি হচ্ছে? জল ভেঙে অক্সিজেন নির্গত হচ্ছে আর এটিপি ও NADPH2 উৎপন্ন হচ্ছে। দেখো, জল ভেঙে অক্সিজেন নির্গত হচ্ছে এবং কি হলো? এটিপি আর NADPH2 উৎপন্ন হচ্ছে। এটি ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমোব্রেনে ঘটে। তাহলে হিল বিক্রিয়া কোথায় ঘটে? হিল বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমোব্রেনে। ওকে, নেক্সট দেখো বলেছে আলোক শোষণ কি উদ্ভিদের একটি ক্ষতিকর পদ্ধতি? আলোচনা করো। আলোক শোষণ উদ্ভিদের জন্য একটি ক্ষতিকর পদ্ধতি। আলোক শোষণ উদ্ভিদের জন্য একটি ক্ষতিকর পদ্ধতি। এর কারণ কি? এর কারণ হচ্ছে এতে শক্তি নষ্ট হয় আর কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা কী করে? সালোক সংশ্লেষের দক্ষতা কমিয়ে দেয়। এই কারণে আলোক শোষণ উদ্ভিদের জন্য একটি ক্ষতিকর পদ্ধতি। ঠিক আছে, এরপরের কোয়েশ্চেন ফটোলাইসিস কি? দেখো, ফটোলাইসিস হলো আলোক বিক্রিয়ার একটি অংশ, যেখানে কি হয়? যেখানে জল আলোক শক্তি দ্বারা ভেঙে প্রোটন, ইলেকট্রন ও অক্সিজেন উৎপন্ন করে। তাহলে কি কি উৎপন্ন করছে? প্রোটন, ইলেকট্রন আর অক্সিজেন। আর এই অক্সিজেন বায়ুমণ্ডলে নির্গত হয়। তাহলে এই অক্সিজেনটা কোথায় নির্গত হচ্ছে? বায়ুমণ্ডলে। নেক্সট কোয়েশ্চেনে বলেছে C4 উদ্ভিদের বান্ডিল আবরণী কোষের ভিতরে যে বিক্রিয়াগুলি ঘটে তা উপস্থাপন করো। C4 উদ্ভিদে বান্ডিল আবরণী কোষের ভিতরের বিক্রিয়া হলো বান্ডিল শীট কোষে ম্যালিক অ্যাসিড ভেঙে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তাহলে কি হচ্ছে? বান্ডিল শীট কোষে ম্যালিক অ্যাসিড যে রয়েছে, সেই ম্যালিক অ্যাসিডটা ভেঙে কি করছে? কার্বন ডাইঅক্সাইড নির্গত করছে, যা কি করছে? যা কেলভিন চক্রে প্রবেশ করে শর্করা তৈরি করে। তাহলে কি হচ্ছে? প্রথমত বান্ডিল শীট কোষে ম্যালিক অ্যাসিড ভেঙে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, যা কি করছে? কেলভিন চক্রে প্রবেশ করছে এবং প্রবেশ করার ফলে শর্করা তৈরি করছে। ওকে, এরপর 3 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন, C4 উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলেছে যে C4 উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এদের পাতায় ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। হ্যাঁ, C4 উদ্ভিদে কিন্তু ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। তারপর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আবদ্ধকরণের দক্ষতাও বেশি আমরা জানি, আর এদের আলোক শোষণ হয় না। তাহলে C4 এর কি হয় না? C4 উদ্ভিদের আলোক শোষণ হয় না। ওকে, নেক্সট ক্লোরোফিল সক্রিয়করণ কি? আলোক দশা শেষে কি কি পদার্থ উৎপন্ন হয়? আচ্ছা, এর উত্তরটা বলার আগে আমি তোমাদের বলে দিই, এই যে চ্যাপ্টারগুলি রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, প্রত্যেকটা চ্যাপ্টারেরই ডিটেলস ভিডিও দেওয়া আছে। অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, পাশে থেকো। ওকে, চলো উত্তরটা দেখে নিই। বলেছে যে ক্লোরোফিল সক্রিয়করণ হলো আলোকরশ্মি শোষণ করে ক্লোরোফিল অণুর উত্তেজিত অবস্থায় যাওয়া। তাহলে কি ক্লোরোফিল সক্রিয়করণ এটা কি? এটা হলো আলোক রশ্মি শোষণ করে কি করবে? ক্লোরোফিল অণুর উত্তেজিত অবস্থায় যাবে। ওকে, আলোক দশা শেষে কি হবে? এটিপি আর NADPH2 এবং অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে কি কি উৎপন্ন হচ্ছে? এটিপি, NADPH2 আর অক্সিজেন। নেক্সট, আলোক শোষণের বৈশিষ্ট্য লেখো। এটি একটি জটিল প্রক্রিয়া। তাহলে আলোক শোষণ কি একটি জটিল প্রক্রিয়া, যা কি করছে? ক্লোরোপ্লাস্ট, পেরক্সিজোম ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটছে। ওকে, এতে কি হয়? এতে অক্সিজেন ব্যবহৃত হয় এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। আর এটি উদ্ভিদের জন্য ক্ষতিকর, কারণ এতে শক্তি নষ্ট হয়। তাহলে আলোক শোষণের মধ্যে কি হচ্ছে? শক্তিটা নষ্ট হয়ে যায়। এরপরে নেক্সট দেখো, নেক্সটে বলেছে
সালোক সংশ্লেষের আলোক দশার কিভাবে এটিপি উৎপন্ন হয় তা কেমো অসমোটিক প্রকল্পের মাধ্যমে ব্যাখ্যা করো। দেখো, এটার উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হচ্ছে কেমো অসমোটিক প্রকল্প অনুসারে তোমার আলোক দশার ইলেকট্রন পরিবহনের সময় কি হয়, আলোক দশা এই যে তোমার আলোক দশার যে ইলেকট্রনগুলো আছে পরিবহনের সময় কি হচ্ছে, প্রোটিন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে, প্রোটিন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, যা কি করে এটিপি সিনথেস দ্বারা এটিপি উৎপাদন ব্যবহৃত হয়। তাহলে কি হয়, এটিপি সিনথেস দ্বারা এটিপি উৎপাদনে ব্যবহৃত হয়। ওকে, নেক্সট দেখো বলেছে যে সালোক সংশ্লেষের আলোক দশায় ধারাবাহিক পর্যায়গুলি আলোচনা করো। এটা ধারাবাহিক পর্যায় হচ্ছে প্রথমত হবে ক্লোরোফিল আলো শোষণ করে উত্তেজিত হবে, তারপর জল ভেঙে অক্সিজেন নির্গত হবে, এরপরে কি করবে, ইলেকট্রন উৎপন্ন করবে। আর ইলেকট্রন বিভিন্ন প্রোটিন কমপ্লেক্সের মাধ্যমে কি হবে, কমপ্লেক্সের মাধ্যমে পরিবাহিত হবে এবং এটিপি আর NADPH2 তৈরি করবে। তাহলে কি কি তৈরি করবে, এটিপি ও NADPH2। ওকে, চ্যাপ্টারগুলো তো অনেক তোমাদের কাছে হালকা হয়ে যাচ্ছে, তো অবশ্যই ভালো করে বুঝে নাও। এরপরেও আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সব বুঝে নাও, তোমাদের জন্য অনেক 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 হালকা হয়ে যাবে চ্যাপ্টারগুলি, আর পরীক্ষা তোমরা খুব ভালো করে দিয়ে আসতে পারবে। ওকে, দেখো C4 উদ্ভিদের মেসোফিল কলার ভিতরে যে বিক্রিয়াগুলি ঘটে তা উপস্থাপন করো। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো বলেছে যে C4 উদ্ভিদে মেসোফিল কলার ভিতর বিক্রিয়া। মেসোফিল কোষে কি হয়, কার্বন ডাইঅক্সাইড প্রথমে পিইপি কার্বক্সিলেজ দ্বারা পিইপি এর সাথে যুক্ত হয়ে কি করে, অক্সালো অ্যাসিটেট তৈরি করে। তাহলে কি তৈরি করছে, অক্সালো অ্যাসিটেট। পরে এটি ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে পরে কিসে পরিণত হচ্ছে, ম্যালিক অ্যাসিডে, এবং কি হচ্ছে, বান্ডিল শীত কোষে স্থানান্তরিত হচ্ছে। তাহলে কোথায় স্থানান্তরিত হচ্ছে, বান্ডিল শীত কোষে। তাহলে আরেকবার ভালো করে বুঝে নিই। বলেছে যে মেসোফিল কোষে কার্বন ডাইঅক্সাইড প্রথমে পিইপি কার্বক্সিলেজ দ্বারা পিইপি এর সাথে যুক্ত হয়ে অক্সালো অ্যাসিডেট তৈরি করছে, পরে এটি ম্যালিক অ্যাসিডে পরিণত হয় এবং বান্ডিল শীত কোষে স্থানান্তরিত হয়। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, অচক্রাকার ফসফরিভবন কিভাবে ঘটে। অচক্রাকার ফসফরিভবনে জল ভেঙে ইলেকট্রন নির্গত হয়। তাহলে কি হচ্ছে, জল ভেঙে ইলেকট্রনটা নির্গত হচ্ছে এবং এটি বিভিন্ন প্রোটিন কমপ্লেক্সের মাধ্যমে পরিবাহিত হয়ে NADPH2 তৈরি করে। এই একই সময় কি করে, এটিপি উৎপন্ন হয়। তাহলে কি হচ্ছে, এটিপি উৎপন্ন হচ্ছে। তাহলে কি হলো, অচক্রাকার ফসফরিভবনে জল ভেঙে ইলেকট্রন নির্গত হয় এবং এটি বিভিন্ন প্রোটন কমপ্লেক্সের মাধ্যমে পরিবাহিত হয়ে NADPH2 তৈরি করে। একই সঙ্গে এটিপিও উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন, C4 চক্রকে ডাইকার্বক্সিলেশন চক্র বলে কেন। C4 চক্রে প্রথমে কার্বন ডাইঅক্সাইড 4 কার্বনযুক্ত যৌগে আবদ্ধ হয়। তাহলে কি হচ্ছে, C4 চক্রে প্রথমে কার্বন ডাইঅক্সাইড 4 কার্বনযুক্ত যৌগে অর্থাৎ অক্সালো অ্যাসিটেটে আবদ্ধ হচ্ছে এবং পরে এটি ম্যালিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তাহলে কি হচ্ছে, পরে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে। ম্যালিক অ্যাসিড বান্ডিল শীত কোষে গিয়ে কি করে, কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, যা কেলভিন চক্রে ব্যবহৃত হয়। তাহলে বান্ডিল শীতে যাওয়ার পর ম্যালিক অ্যাসিড কী করছে, বান্ডিল শীত কোষে গিয়ে কী করছে, কার্বন ডাইঅক্সাইড নির্গত করছে, যা কেলভিন চক্রে ব্যবহৃত হয়। ওকে, এই কারণে C4 চক্রকে ডাইকার্বক্সিলেশন চক্র বলা হয়। এরপরে 4 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন, আলোক শোষণের বিক্রিয়াপথ শব্দচিত্রের মাধ্যমে দেখাও। আলোক শোষণের বিক্রিয়াপথ, তাই তো, প্রথমত ক্লোরোপ্লাস্ট, এখান থেকে কি হবে, রাইবোলোজ 1,5 বিসফসফেট প্লাস অক্সিজেন, এখান থেকে ফসফোগ্লাইকোলেট প্লাস 3 ফসফোগ্লিসারেট উৎপন্ন হবে। তারপর যখন পেরিক্সোজোম হবে সেখানে হবে তোমার ফসফোগ্লাইকোলেট থেকে গ্লাইকোলেট থেকে গ্লাইকোঅ্যাক্সিলেট, এখান থেকে গ্লাইসিন। ওকে, তারপর যখন মাইটোকন্ড্রিয়া ঘটবে তখন কি হবে, তখন হবে 2 গ্লাইসিন, সেখান থেকে হবে সেরিন প্লাস কার্বন ডাইঅক্সাইড, তার সাথে কি হবে, অ্যামোনিয়া। ওকে, যখন পেরক্সিজোম হবে সেখানে কি হবে, সেখানে হবে তোমার সেরিন থেকে হাইড্রক্সি পাইরুভেট, এখান থেকে গ্লিসারেট। তারপর যখন ক্লোরোপ্লাস্টে ঘটবে তখন হবে গ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট। এখানে RUBP হলো রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটি একটি 5 কার্বনযুক্ত শর্করা। তাহলে এটি কয় কার্বনযুক্ত শর্করা, এটি 5 কার্বনযুক্ত শর্করা, যা কি হয়, যা আলোক শোষণের প্রথম ধাপে কি করবে, অক্সিজেন গ্রহণ করবে। এর ফলে কি হবে, এর ফলে
ফসফোগ্লাইকোলেট এবং 3 ফসফোগ্লিসারিড তৈরি হবে। ফসফোগ্লাইকোলেট একটি 2 কার্বনযুক্ত যৌগ, যা পরে কী করবে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইসিন আর সেরিনে পরিণত হবে। এই প্রক্রিয়া চলাকালীন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তাহলে এই প্রক্রিয়া চলাকালীন কী হবে? কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাবে। তারপর শেষে কি হবে? শেষে সেরিন থেকে 3 ফসফোগ্লিসারিড তৈরি হবে, যা কী করবে? যা কেলভিন চক্রে ব্যবহৃত হতে হবে। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন, CAM বলতে কি বোঝো? শব্দচিত্রের সাহায্যে CAM এর বিক্রিয়াগুলি উপস্থাপিত করো। এটাও মোটামুটি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই ভালো করে বুঝে নাও। দেখো, CAM এর পুরো নাম কি? ক্রাইজোলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা কি? এটা এক ধরনের সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তাহলে এটা কি? এটি এক ধরনের সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যা কিছু শুষ্ক অঞ্চলের উদ্ভিদে দেখা যায়। তাহলে কোথায় দেখা যায়? শুষ্ক অঞ্চলের উদ্ভিদে। এই উদ্ভিদেরা রাতে স্টোমাটা খুলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে এই উদ্ভিদগুলো কি করে? এই উদ্ভিদগুলো রাত্রিবেলায় স্টোমাটাটা খুলে দেয়, খুলে দিয়ে কী করবে? কার্বন ডাইঅক্সাইডগুলোকে গ্রহণ করে নেয় এবং দিনের বেলায় কী করে? স্টোমাটাটাকে বন্ধ করে দেয়। তাহলে যখন দিনের বেলায় স্টোমাটা বন্ধ করে দেয় তখন তার কার্বন ডাইঅক্সাইড নিতে পারবে না। ওকে, এরপরের কোয়েশ্চেন দেখো, সালোক সংশ্লেষে প্রয়োজনীয় রক্তকের শ্রেণীবিভাগ করো ও সালোক সংশ্লেষের এদের ভূমিকা লেখো। এর উত্তর হবে আলো সালোক সংশ্লেষের প্রধান উৎস, জল ইলেকট্রন দাতা এবং অক্সিজেন উৎপাদনে ব্যবহৃত হয়, কার্বন ডাইঅক্সাইড শর্করা তৈরিতে ব্যবহৃত হয়, আর ক্লোরোফিল আলো শোষণ করে। তাহলে ক্লোরোফিল কী করে? আলো শোষণ করে। নেক্সট কোয়েশ্চেন, শব্দচিত্রের সাহায্যে C3 চক্র বা কেলভিন চক্রটি উপস্থাপন করো। দেখো, প্রথমত কার্বন ডাইঅক্সাইড সংযোজনের সময় কি হবে? রাইবোলোজ 1,5 বিসফসফেট বা RUBP প্লাস কী দিতে হবে? কার্বন ডাইঅক্সাইড। এটা দেওয়ার ফলে কি হবে? অস্থায়ী 6 কার্বনযুক্ত যৌগ উৎপন্ন হবে। এর থেকে হবে 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ PGA উৎপন্ন হবে। এরপরে যখন বিজারণ হবে 2 নম্বর স্টেপে, তখন কি হবে? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড PGA প্লাস ATP প্লাস NADPH। এর থেকে কি হবে? গ্লিসারেলডিহাইড 3 ফসফেট উৎপন্ন হবে। তারপর RUBP এর পূর্ণ সৃষ্টি, তখন কি হবে? গ্লিসারেলডিহাইড 3 ফসফেট প্লাস ATP। এখান থেকে রাইবোলোজ 1,5 বিসফসফেট উৎপন্ন হবে। তারপর গ্লুকোজ সংশ্লেষণের সময় হবে গ্লিসারেলডিহাইড 3 ফসফেট থেকে গ্লুকোজ। এখানে কি হয়? এখানে RUBP এর হলো রাইবোলোজ 1,5 বিসফসফেট। এটি একটি 5 কার্বনযুক্ত শর্করা, যা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এর ফলে অস্থায়ী 6 কার্বনযুক্ত যৌগ তৈরি হয়, যা পরে কি হয়? যা পরে ভেঙে গিয়ে 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড PGA তৈরি করে। এরপরে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ATP এবং NADPH ব্যবহার করে গ্লিসারেলডিহাইড 3 ফসফেটে পরিণত হয়। এই প্রক্রিয়া চলাকালীন ATP এবং NADPH থেকে শক্তি ব্যবহৃত হয়। ওকে, বুঝলে তো? তারপরে গ্লিসারেলডিহাইড 3 ফসফেট এর কিছু অংশ RUBP এর পূর্ণ সৃষ্টির জন্য ব্যবহৃত হয় এবং কিছু অংশে গ্লুকোজের সংশ্লেষের জন্য ব্যবহৃত হয়। আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে যেন অনেক হালকা হয়ে যায় আর তোমরা পরীক্ষায় খুব 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 ভালো করে লিখে আসতে পারো। ওকে, দেখো, নেক্সট চ্যাপ্টার বলেছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। এখানে প্রথম 2 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও। প্রথম কোয়েশ্চেনে বলেছে রিচমন্ড ও ল্যাং প্রভাব বলতে কি বোঝো? দেখো, আমি যতদূর জানি রিচমন্ড ও ল্যাং দুজন বিজ্ঞানী ছিলেন। এখানে কি হয়? এর প্রভাবটা কি? সাইটোকাইনিনের প্রয়োগের ফলে বিচ্ছিন্ন পাতায় ক্লোরোফিল বিনষ্ট হওয়ার গতি কমে যায়। তাহলে কি হয়? ক্লোরোফিল বিনষ্ট হওয়ার গতিটা কমে যায়। একে রিচমন্ড ও ল্যাং প্রভাব বলে, কারণ এই দুইজন বিজ্ঞানী সেই প্রক্রিয়াটি যে আছে এই প্রভাবটি এটা আবিষ্কার করেছিলেন। এরপরের কোয়েশ্চেন হচ্ছে আলোক পর্যায়বৃত্তি কী? আলোক পর্যায়বৃত্তি হলো আলো ও অন্ধকারের আপেক্ষিক সময়কালের প্রতি জীবের শারীরবৃত্তির সারা। তাহলে কি এটা হলো আলো আর অন্ধকারের আপেক্ষিক সময়কাল যে রয়েছে সেই সময়কালের প্রতি জীবের শারীরবৃত্তির সারা। এটা কি? এটি উদ্ভিদের ও প্রাণী উভয় ক্ষেত্রেই ঘটে। তাহলে এটা কার কার ক্ষেত্রে ঘটে? উদ্ভিদ ও প্রাণী উভয় ক্ষেত্রেই ঘটে। এরপর উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি ও বিকাশ আলো ও অন্ধকারের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। তাহলে উদ্ভিদ আর প্রাণীর বৃদ্ধি বিকাশ কার ওপর নির্ভর করে? আলো ও অন্ধকারের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে।
এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, ইথিলিন হরমোনের কাজ লেখো। ইথিলিন হরমোনের 3টি প্রধান কাজ, যেমন ফল পাকানো, পাতা ঝরা, তারপর ফুল ও ফলের বিকাশ। এবার ফল পাকানোটা কি? ইথিলিন ফল পাকাতে সাহায্য করে, আমরা জানি। এটি ফলের নরম হওয়া, রং পরিবর্তন হওয়া এবং মিষ্টি হওয়ার মতো কাজগুলি করে। আর পাতা ঝরাতে কি হয়? ইথিলিন পাতা ঝরার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এটি পাতার গোড়ায় বিশেষ কোষ তৈরি করে, যা কি হয় পাতা ঝরতে সাহায্য করে। এরপর ফুল ও ফলের বিকাশ। এখানে কি হয়? ইথিলিন ফুল ও ফলের বিকাশে প্রভাবিত করে। এটি ফুলের লিঙ্গ নির্ধারণ এবং ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বোল্টিং কি? বোল্টিং হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে বোল্টিংটা কি? বোল্টিংটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে কি হয় কিছু উদ্ভিদ প্রজাতিতে দেখা যায়। এটা বোল্টিংটা যে রয়েছে এটা কিছু উদ্ভিদ প্রজাতিতে দেখা যায়। যেমন কি এই প্রক্রিয়ায় উদ্ভিদ খুব দ্রুত ফুল ও বীজ উৎপাদনের জন্য বৃদ্ধি পায় এবং এর ফলে ফসলের গুণমান কমে যায়। তাহলে কি হয়? বীজ আর ফুল যে আছে এদের উৎপাদনের বৃদ্ধি পায়, আর এর ফলে কি হয়? ফসলের গুণমানটা কমে যায়। নেক্সট দেখো, ফাইটোক্রোম রঞ্জক কোথায় থাকে, এর কাজ কি? ফাইটোক্রোম রঞ্জক উদ্ভিদের কোষে পাওয়া যায়। তাহলে ফাইটোক্রোম রঞ্জক কোথায় পাওয়া যায়? উদ্ভিদের কোষে। আর বিশেষ করে সাইটোপ্লাজম এবং ফাইটোক্রোম মূলত উদ্ভিদের পাতা, কাণ্ড এবং ফুলের মধ্যে পাওয়া যায়। তাহলে কোথায় কোথায়? উদ্ভিদের পাতা, কাণ্ড আর ফুলের মধ্যে পাওয়া যাচ্ছে। এরপরের কোয়েশ্চেন, ভার্নালাইজেশন কাকে বলে? এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, ভার্নালাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কি হয় শীতকালীন উদ্ভিদ বা বীজকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শীতল তাপমাত্রায় রেখে তাদের ফুল ধারণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তাহলে কোথায় রাখা হচ্ছে? শীতকালীন উদ্ভিদের যে উদ্ভিদ ও বীজ আছে এটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শীতল তাপমাত্রায় রেখে দেওয়া হচ্ছে, তাদের ফুলের ধারণের প্রক্রিয়াটা ত্বরান্বিত করা হচ্ছে। এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা কি হয় উদ্ভিদের ফুল ফোটার সময় নির্ধারণ করে। এরপরে 3 মার্কসের কোয়েশ্চেন। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে জিবরেলিনের বৈশিষ্ট্য লেখো। জিবরেলিনের বৈশিষ্ট্য হলো এটি উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, আমরা জানি এটা। তারপর বীজের অঙ্কুরোদ্গমেও সাহায্য করে, আর মুকুল ও বীজের সুপ্তাবস্থাও ভঙ্গ করে, এগুলো আমরা জানি। তারপরের কোয়েশ্চেন, অক্সিন, জিবরেলিন ও সাইটোকাইনিনের মধ্যে তুলনা করো। তাহলে এখানে তুলনা করতে বলা হয়েছে, দেখে নাও। অক্সিন কি করে? অক্সিন পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, অগ্রস্থ প্রকটতা ঘটায়। জিবরেলিন কি করে? জিবরেলিনও পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, তারপর বীজের অঙ্কুরোদ্গম ঘটায়, বোল্টিংও ঘটায়। আর সাইটোকাইনিন কি? সাইটোকাইনিনের মধ্যে হয় কোষ বিভাজন, পত্রমোচন বিলম্বিত করে, আর কি করে? পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায়। ওকে, এরপরের কোয়েশ্চেন, সাইটোকাইনিনের কাজ লেখো। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মোটামুটি। সাইটোকাইনিনের কাজ হলো এটি কোষের বিভাজনে সাহায্য করে, তারপর পত্রমোচন বিলম্বিত করে, আর কি করে? পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায়। এরপরে ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা কি? এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। ফার্স্টে ট্রপিক চলনের অক্সিনের হরমোন হচ্ছে তোমার হরমোনের ভূমিকা। অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রভাগে তৈরি হয়, তারপর আলোক উৎসের বিপরীত দিকে অক্সিন বেশি পরিমাণে জমা হয়, আমরা জানি, মানে মূলের দিকে জমা হয়। আর অক্সিনের প্রভাবে কি হয়? কোষের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং এর ফলে কি হয়? উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। আর কি হয়? অক্সিন হরমোনের উদ্ভিদের মূলের অগ্রভাগে তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন, অক্সিনের 3টি বৈশিষ্ট্য লেখো। অক্সিনের 3টি বৈশিষ্ট্য কি কি হতে পারে? অক্সিন হচ্ছে পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, আমরা জানি, তারপর ট্রপিক চলনও নিয়ন্ত্রণ করে, আর অগ্রস্থ প্রকটতা ঘটায়। নেক্সট কোয়েশ্চেন, বিভেদন ও পূর্ণ বিভেদন বলতে কি বোঝো? দেখো, ভাজক কলার স্থায়ী কলায় পরিণত হওয়াকে বিভেদন বলে, আর প্রতিবিভেদন কি? স্থায়ী কলার ভাজক কলায় পরিণত হওয়াকে প্রতিবিভেদন বলে, আমরা জানি। আর পূর্ণ বিভেদন হচ্ছে বিভেদিত কলার পুনরায় বিভাজিত হওয়ার ক্ষমতা অর্জন করাকে পূর্ণ বিভেদন বলে। ওকে, এরপরে ভার্নালাইজেশনের গুরুত্ব বা তাৎপর্য কী? দেখো, ভার্নালাইজেশনের গুরুত্ব বা তাৎপর্যটাও ইম্পর্টেন্ট। এর ভার্নালাইজেশনের অনেক গুরুত্ব রয়েছে, যেমন তোমার উদ্ভিদের ফুল ধারণে সাহায্য করে, তারপর উদ্ভিদের জীবনচক্র নিয়ন্ত্রণ করে, কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে 4 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে উদ্ভিদের বৃদ্ধিতে এবিএ ও ইথিলিনের ভূমিকা লেখো। আলোক পর্যাবৃত্তির গুরুত্ব কী? এবিএ আর ইথিলিনের ভূমিকা, তাই তো। এবিএ কি? এটি পত্ররন্ধ্র বন্ধ করে, বীজের সুপ্তাবস্থা ঘটায়, পত্রমোচন ঘটায়।
আর ইথিলিন এটি ফল পাকাতে সাহায্য করে, পত্রমোচন ঘটায় আর ফুল ও কাণ্ডের বৃদ্ধি ঘটায়। আর আলোক পর্যাবৃত্তির গুরুত্বগুলি কী কী? যেমন উদ্ভিদের ফুল ধারণ, তারপর জীবনচক্র নিয়ন্ত্রণ, কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পরের কোয়েশ্চেন, উদ্ভিদ দেহে অক্সিজেনের উৎস উল্লেখ ও কাজ লেখো। অক্সিজেনের উৎস উদ্ভিদের অগ্রস্তভাজক কলা, বর্ধনশীল পাতা, ভ্রূণমূল ও ভ্রূণমুকুল। আর কাজ কি? পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, অগ্রস্ত প্রকটতা ঘটায়। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদ দেহে জিবেরেলিন হরমোনের উৎস ও কাজ লেখো। জিবেরেলিনের উৎস বর্ধনশীল পাতা, ভ্রূণ ও বীজপত্র। এর কাজ কি? এর কাজ হলো পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা, বীজের অঙ্কুরোদ্গম, বোল্টিং ঘটায়। তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই জানিও। এরপরের কোয়েশ্চেন দেখো, বীজের অঙ্কুরোদ্গম, বাহ্যিক ও অভ্যন্তরীণ শর্তাবলী আলোচনা করো। বাহ্যিক শর্তাবলী কি? জল, অক্সিজেন, উপযুক্ত তাপমাত্রা, আলো। আর অভ্যন্তরীণ শর্তাবলী বীজের সজীবতা, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, হরমোনের ভূমিকা। আমি চেষ্টা করছি যাতে তোমাদের অনেক সোজা থেকে সোজা, অনেক হালকাভাবে আমি বুঝিয়ে দিতে পারি। তো অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগছে ভিডিওটা, আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটাও জানিও। চ্যানেলে যদি তুমি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এক্ষুনি করে দাও। আর তোমার বন্ধুদের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করে দিও। এরপরে দেখো পরিপাক ও শোষণ। 2 মার্কসের কোয়েশ্চেনে দেখো প্রথমেই বলে দিয়েছে মাইক্রোভিলি কি। এদের কাজ কি? মাইক্রোভিলি হলো ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরের কোষগুলির বহিঃত্বকের ওপর আঙুলের মতো অভিক্ষেপ। তাহলে বহিঃত্বকের ওপর কিসের মতো অভিক্ষেপ? আঙুলের মতো। এদের কাজ কি? খাদ্য শোষণের জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করা। তাহলে কিসের জন্য? খাদ্য শোষণের জন্য। নেক্সট কোয়েশ্চেন, কুফার কোষ কি? এর কাজ কি? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো কুফার কোষ হলো যকৃতের সাইনোসয়েডের প্রাচীরে অবস্থিত মাইক্রোফাজ কোষ। এর কাজ কি? জীবাণু ধ্বংস করা এবং পুরনো লোহিত রক্তকণিকা অপসারণ করা। ওকে, নেক্সট দেখো পাকস্থলী ও অগ্নাশয়ে প্রোটিওলাইটিক উৎসেচকগুলি নিষ্ক্রিয় এনজাইম রূপে থাকে কেন? দেখো পাকস্থলী আর অগ্নাশয়ের প্রোটিওলাইটিক উৎসেচকগুলি নিষ্ক্রিয় প্রোএনজাইমের রূপে থাকার কারণ হলো এই উৎসেচকগুলি যদি সক্রিয় অবস্থায় তৈরি হতো তাহলে তারা সেই অঙ্গের কোষগুলিকেই হজম করে ফেলতো। এখন যদি সেই কোষগুলি নিজের অঙ্গের কোষগুলোকেই যদি হজম করে ফেলতো তাহলে তো প্রবলেম, তাই না? এর ফলে কি হয়? অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হতো, তাই না? অবশ্যই ক্ষতি হতো। যেহেতু সে নিজের অঙ্গের কোষগুলোকে হজম করে ফেলতো তাহলে অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হতো, তাই এটা বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো HCl এর কাজ লেখো। HCl এর কাজ কি কি হতে পারে? যেমন হতে পারে পাকস্থলীতে অ্যাসিডিক পরিবেশ তৈরি করা, যা পেপসিনের সক্রিয়তার জন্য অপরিহার্য। তারপর এটি খাদ্য থেকে লোহা এবং ক্যালসিয়ামের মতো খনিজগুলো শোষণে সহায়তা করা, পাকস্থলী প্রবেশ করা, খাদ্যস্থির ক্ষতি করা, তারপর ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুকে ধ্বংস করা। নেক্সট কোয়েশ্চেন, প্রোএনজাইম কাকে বলে? উদাহরণ দাও। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নিষ্ক্রিয় উৎসেচক সক্রিয় উৎসেচকে রূপান্তরিত হতে পারে। তাহলে কি নিষ্ক্রিয় উৎসেচকটা কোথায় রূপান্তরিত হচ্ছে? সক্রিয় উৎসেচকে। এটাকে বলা হয় প্রোএনজাইম। আর এদের উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে পেপসিনোজেন, যেটা পেপসিন, আর ট্রিপসিনোজেন, যেটা ট্রিপসিন। নেক্সট কোয়েশ্চেন, পরিপাকে গ্যাস্ট্রিন ও সিক্রেটিনের ভূমিকা কী? গ্যাস্ট্রিন হচ্ছে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে HCl ও পেপসিন ক্ষরণে উদ্দীপনা জাগায়। আর সিক্রেটিন কি করছে? সিক্রেটিন অগ্নাশয় থেকে বাইকার্বনেট ক্ষরণে উদ্দীপনা জাগাচ্ছে। এরপরে নেক্সট কোয়েশ্চেন, PCM ও PEM কি? দেখো PCM এর পুরো নাম হচ্ছে প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন। তাহলে কি? প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন। আর PEM কি? PEM হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। তাহলে কি? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। নেক্সট কোয়েশ্চেন বলেছে দন্ত সংকেত কি কাকে বলে? দন্ত সংকেত হলো একটি গাণিতিক প্রকাশ। তাহলে দন্ত সংকেতটা কি? একটি গাণিতিক প্রকাশ যা কি হয় চোয়ালের প্রতিটি পাশের দাঁতের সংজ্ঞা এবং প্রকার প্রকাশ করে। তোমাদের চোয়ালে কটি দাঁত আছে অবশ্যই জানিও। ওকে, তাহলে দন্ত সংকেতটা তুমি বুঝে গেলে যে তোমার দাঁতের অর্থাৎ চোয়ালের মধ্যে কতগুলি দাঁত আছে, এটারই একটা গাণিতিক রূপ। ওকে, এরপরে দেখো 3 মার্কসের কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনে বলেছে লালারসের কাজ লেখো। লালারসের কাজ কি? খাদ্যকে পিচ্ছিল করে, কলাত্মকরণে সাহায্য করে, তারপর লালার অ্যামাইলেজ শর্করা পরিপাকে শুরু করে, আর কি করে? খাদ্যকে নরম ও স্বাদযুক্ত করে। থেকোডন্ট, হেটেরোডন্ট ও টাইফিওডন্ট কি? দেখো থেকোডন্টটা কি? থেকোডন্টটা হচ্ছে দাঁত যখন চোয়ালের অস্থির কোটরে দৃঢ়ভাবে স্থাপিত থাকে তাদের এই ধরনের সংযুক্তিকেই থেকোডন্ট বলা হয়।
আর হেটেরোডন্টটা কি? হেটেরোডন্টটা হলো এই যে হেটেরোডন্ট দাঁতগুলি যে আছে এগুলো 4 প্রকারের হয়ে থাকে। এগুলো কি কি? এগুলো হচ্ছে কৃন্তক বা ইনসেসার, ক্যানাইন বা ছেদক, আর পুরুপেশক বা প্রিমোলার এবং পেশক বা মোলার। ওকে, আর ডাইফিওডন্ট কি? ডাইফিওডন্ট হলো মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীদের জীবদশায় 2 বার দাঁত ওঠে। তাহলে কয়বার দাঁত ওঠে আমাদের? যেমন আমরা ছোট যখন ছিলাম, অর্থাৎ যখন আমাদের জন্ম হলো, তারপরে আমাদের একটা দাঁত হলো, তারপর 7 থেকে 8 বছরের মাথায় ওই দাঁতগুলো কিন্তু ভেঙে যায়। তোমাদের মনে আছে না? তোমাদের দাঁতগুলো ভেঙে গেছিলো, আমারও দাঁতগুলো ভেঙে গেছিলো। ওই দাঁতগুলো তারপর কী হলো? একটা স্থায়ী দাঁত উৎপন্ন হলো। মানে এখন যে দাঁতগুলো তোমার আছে ওই দাঁতগুলো দেখবে স্থায়ী, এখন তো আর দাঁত ভাঙে না, ওই দাঁতগুলো তো কবেই ভেঙে গেছে, তাই না? ওগুলোকে আমরা কি বলি? দুধের দাঁত বলি না? ওই দাঁতগুলো। তাহলে এটাই হচ্ছে ডাইফিওডন্ট, অর্থাৎ মানুষের 2 বার দাঁত উৎপন্ন হয়, মানুষ বা স্তন্যপায়ী। ওকে, এরপর নেক্সট কোয়েশ্চেন, জন্ডিস রোগের কারণ ও প্রতিকার ব্যবস্থা উল্লেখ করো। দেখো, জন্ডিস রোগের কারণ হচ্ছে রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পাওয়া, আর প্রতিকারটা কি? সঠিক খাদ্যাভ্যাস, বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন, যকৃতের 4টি কাজ উল্লেখ করো। যকৃতের 4টি কাজ যেমন হতে পারে পিত্তরস তৈরি করা, তারপর গ্লুকোজ সঞ্চয় করা, তারপর অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করা, আর কি হতে পারে? ডিটক্সিফিকেশন বা বিষাক্ত পদার্থ অপসারণ। ডিটক্সিফিকেশন বলতে যে বিষগুলো শরীরের মধ্যে রয়েছে সেগুলোকে বের করে দেওয়া। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, ফ্যাটে পরিপাকে পিত্তরসের ভূমিকা কী? ফ্যাট পরিপাকে পিত্তরসের প্রধান ভূমিকা হলো, যেমন তোমার হতে পারে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশনটা কি? এটা হলো পিত্তরস ফ্যাটকে ছোট ছোট কণায় বিভক্ত করে। তাহলে কেমন কণায় বিভক্ত করবে? ছোট ছোট, যা কী করবে? ইমালসিফিকেশন নামে পরিচিত হয়। মানে এই যে ছোট ছোট কণায় বিভক্ত করে দিচ্ছে না, এটা কি বলা হয়? ইমালসিফিকেশন। আর এই প্রক্রিয়াটি কি হয়? এই প্রক্রিয়াটি ফ্যাট পরিপাকের জন্য পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করে। তাহলে কিসের ক্ষেত্রফল বৃদ্ধি করছে? পৃষ্ঠের ক্ষেত্রফল, যা কী করছে? লাইপেজ নামক উৎসেচককে ফ্যাট ভাঙতে সাহায্য করছে। কি করছে? লাইপেজ নামক উৎসেচককে ফ্যাট ভাঙতে সাহায্য করছে। এরপরে ক্ষারীয় পরিবেশ তৈরি। পিত্তরস খাদ্য পরিপাকের জন্য একটি ক্ষারীয় পরিবেশ তৈরি করে। তাহলে কি তৈরি করছে? একটি ক্ষারীয় পরিবেশ, যা কী করে? লাইপেজ উৎসেচকের কার্যকারিতার জন্য অনুকূল হয়। মানে অনুকূল বলতে খুব ভালো। আর ফ্যাট শোষণ হচ্ছে পিত্তরসের ফ্যাট দ্রবণীয় ভিটামিন। তাহলে ফ্যাট দ্রবণীয় ভিটামিন আমরা কি কি জানি? ভিটামিন এ, ডি, ই, কে। তাহলে আমরা ফ্যাট দ্রবণীয় ভিটামিন কি কি জানি? এ, ডি, ই, কে। আর জলে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। তাহলে ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়। তাহলে ফ্যাটে কি কি? এ, ডি, ই, কে, আর জলে বি আর সি। আর অন্যান্য লিপিডের শোষণে সাহায্য করে। পিত্তরস যকৃতের তৈরি হয় এবং পিত্তথলির জমা থাকে। তাহলে কোথায় থাকে? পিত্তরস যকৃতে তৈরি হচ্ছে এবং পিত্তথলিতে কী হচ্ছে? জমা থাকছে। যখন কি হয়? ক্ষুদ্রান্তে ফ্যাট প্রবেশ করে, তখন পিত্তথলি থেকে পিত্তরস নিঃসৃত হয় এবং ফ্যাট পরিপাকে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, কোষ্ঠবদ্ধতার কারণ কী? কোষ্ঠবদ্ধতার কারণ হলো কম ফাইবারযুক্ত খাবার গ্রহণ, মানে খাবার খাওয়া, পর্যাপ্ত জল পান না করা, মানে তুমি যদি খুব কম জল খাও দিনের বেলা তাহলেও হতে পারে। তারপর শারীরিক পরিশ্রমের অভাব, মানে তুমি সারাদিনে কোনো কাজই করো না, খালি বসে বসে থাকো, এটার অভাবেও তোমার কোষ্ঠবদ্ধতা হতে পারে। তারপর কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মানে সাইড এফেক্ট হলেও হতে পারে। নেক্সট দেখো, অগ্নাশয় রসের উপাদানগুলি লেখো। ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন আর অ্যামাইলেজ, লাইপেজ, বাইকার্বনেট। তাহলে কী কী? ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, অ্যামাইলেজ, লাইপেজ আর বাইকার্বনেট। উদারময় কি? এর 2টি কারণ লেখো। উদারময় হলো ঘন ঘন পাতলা পায়খানা হওয়া। দেখবে আমরা যদি বিয়েবাড়ি যাই, বিয়েবাড়ি থেকে যদি অনেক উল্টাপাল্টা ধরনের খাবার খেয়ে নিই বা চাউমিন মোমো খাওয়ার পরেও কিন্তু দেখবে আমাদের পেটের প্রবলেম হয়ে যায়, ঘন ঘন পাতলা পায়খানা হয় বা উল্টাপাল্টা কোনো খাবার খেলে হয়ে যায়, এটাকেই বলা হয় উদারময়। এর কারণ কি? সংক্রমণ, খাদ্য বিষক্রিয়া বা অসহনশীলতা। খাদ্য বিষক্রিয়া বলতে খাবারের সাইড এফেক্ট, তারপর সংক্রমণ বলতে বিভিন্ন জীবাণু সংক্রমণ হতে পারে, আর অসহনশীলতা বলতে সহ্য না করতে পারা। এরপরে 4 থেকে 4-5 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে মানুষের পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি আলোচনা করো।
পাকস্থলী পেপসিনোজেন HCl এর প্রভাবে পেপসিনে পরিণত হয়, প্রোটিনকে পেপটোনে পরিণত করে। ওকে, আর ক্ষুদ্রান্তে ট্রিপসিন ও কাইমোট্রিপসিন পেকটিনের পেপটাইডে পরিণত করে। ক্ষুদ্রান্তে পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। মানুষের পরিপাক নালীতে ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি বর্ণনা করতে বলছে। এটা কি ক্ষুদ্রান্তে পিত্তরস ফ্যাটকে ইমালসিফিকেশন করে, তারপর লাইপেজ ইমালসিফাইড ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিলে পরিণত করে। তোমাদের যে এই চ্যাপ্টারগুলি রয়েছে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস ভিডিও আছে, প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলেছে যে লালারস ও পিত্তরসের উপাদান ও কাজ লেখো। লালারসের উপাদান হচ্ছে অ্যামাইলেজ, মিউকাস আর জল। এর কাজ কি? শর্করা পরিপাক, খাদ্য পিচ্ছিল করা, খাদ্য নরম করা। আর পিত্তরসের উপাদান হচ্ছে পিত্ত লবণ, বিলিরুবিন, কোলেস্টেরল। আর কাজ কি? ফ্যাট ইমালসিফিকেশন, ফ্যাট শোষণ আর ভিটামিন শোষণ। এরপরে দেখো এই নেক্সট চ্যাপ্টার হচ্ছে শ্বাসকার্য ও শোষণ। তোমাদের এখন হালকা লাগছে তো যে চ্যাপ্টারগুলো আমি বুঝিয়ে দিলাম? অবশ্যই আমি অনেক হালকা করে চেষ্টা করলাম যে অনেক হালকা করে বুঝিয়ে দেওয়ার। তো তোমাদের যদি হালকা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক। দেখুন নেক্সট শ্বাসকার্য ও শোষণের 2 মার্কসের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে ভাইটাল ক্যাপাসিটি কী। দেখো ভাইটাল ক্যাপাসিটিটা সেরকম কিছুই না, এটা হচ্ছে গভীর শ্বাস গ্রহণের পর সর্বোচ্চ যতটুক বায়ু শ্বাস হিসেবে নির্গত করা যায়। মানে তুমি যখন অনেক উচ্চ স্বরে শ্বাসটা নিলে তারপর যতটুকু বায়ু তুমি শ্বাস হিসেবে নির্গত করতে পারলে সেটাই হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ওকে, এটাকে VCO বলা হয়। হাঁপানির 2টি কারণ কি? দেখো হাঁপানির 2টি কারণ হতে পারে দূষণ, অ্যালার্জি। এবার দূষণ কী দূষণ হতে পারে? যেমন কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, এর কারণেও হতে পারে। তারপর যানবাহনের থেকে বেরোনো ধোঁয়া, এর কারণেও হাঁপানি হতে পারে। আর অ্যালার্জি কি? বিভিন্ন ফুলের যে পরাগরেণু আছে এর থেকে আসা। তারপর আরও বিভিন্ন ধরনের কারণে অ্যালার্জি হতে পারে, এই অ্যালার্জির কারণেও হাঁপানি হয়। ওকে, এরপর বলছে প্রবাহী বায়ু পরিমাণ কাকে বলে, এর পরিমাণ কত? স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সময় প্রতিবার গৃহীত বা নির্গত বায়ুর পরিমাণকেই প্রবাহী বায়ুর পরিমাণ বলে। মানে কি বলো তো, যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই এর সময় যতবার হচ্ছে তোমার বায়ুটা যাচ্ছে আর বেরোচ্ছে এই পরিমাণটাকেই বলা হচ্ছে তোমার প্রবাহী বায়ুর পরিমাণ। আর এর পরিমাণ কত? 500 মিলি অর্থাৎ মিলিলিটার। নেক্সট দেখো এমফাইসিমা কি? এমফাইসিমা হলো ফুসফুসের একটি রোগ। তাহলে এমফাইসিমাটা কি? এমফাইসিমা একটা ফুসফুসের রোগ যেখানে কি হয় বায়ুথলির প্রাচীর ক্ষতিগ্রস্ত হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়। মানে বায়ুথলির যে প্রাচীরটা রয়েছে সেটা ক্ষতি হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, যে কারণে কি হয় আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। নেক্সট পর্বতপীড়া কি? দেখো এই পর্বতপীড়া যারা হচ্ছে পর্বতে থাকে, মেনলি পাহাড় পর্বতে থাকে তাদেরই দেখা যায়, মানে উঁচু জায়গাগুলোতে। আবার পর্বতরোহীদের মধ্যেও এই পর্বতপীড়া দেখা যায়। তাহলে কি উচ্চ পর্বত অঞ্চলে অক্সিজেনের অভাবের কারণে সৃষ্ট শারীরিক সমস্যাকেই পর্বতপীড়া বলে। এই রোগ সাধারণত পর্বতরোহীদের দেখা যায়। ওকে, নেক্সট দেখো হিমোগ্লোবিন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে যুক্ত হয়ে কোন যৌগ গঠন করে? এই যে হিমোগ্লোবিন যে রয়েছে এটা অক্সিজেনের সঙ্গে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। তাহলে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কী করছে? অক্সি হিমোগ্লোবিন। এবং কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কার্বো হিমোগ্লোবিন গঠন করছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে কী করছে? কার্বো হিমোগ্লোবিন গঠন করছে। নেক্সট দেখো 3 মার্কসের কোয়েশ্চেন। প্রথমেই বলেছে কি কি কারণে অক্সি হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে? অক্সিজেনের উচ্চ চাপ, কার্বন ডাইঅক্সাইডের নিম্ন চাপ এবং রক্তের উচ্চ পিএইচ অক্সি হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। নেক্সট এমফাইসিমা রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার ব্যবস্থা উল্লেখ করো। এর উত্তর কি হবে? এমফাইসিমার কারণ হচ্ছে ধূমপান, বায়ু দূষণ এবং বংশগত কারণ। লক্ষণ কী কী হতে পারে? শ্বাসকষ্ট, কাশি এবং ক্লান্তি। এর প্রতিকার কি? ধূমপান ত্যাগ করা, নিয়মিত ওষুধ সেবন করা আর অক্সিজেন থেরাপি নেওয়া। ওকে, নেক্সট শ্বাসকার্যের স্নায়বিক নিয়ন্ত্রণ কিভাবে ঘটে? এটা মেডুলা অবলাঙ্গাটা এবং পঞ্চ শ্বাসকার্যে নিয়ন্ত্রণ করে, যে কারণে কি হয় শ্বাসকেন্দ্র থেকে স্নায়ু পেশিতে প্রেরিত হয়, যা ডায়াফ্রাম এবং পাঁজর পেশিগুলির সংকোচন ও প্রসারণ ঘটায়। এরপর নেক্সট কোয়েশ্চেন, কোন কোন অবস্থায় বায়ুধারকত্বের মান পরিবর্তিত হয়? যেমন শারীরিক কার্যকলাপ করলে, রোগ হলে, উচ্চ পরিবর্তনের কারণে বায়ুধারকত্বের মান পরিবর্তিত হয়। এরপরে 4 আর 5 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখো। ফার্স্ট কোয়েশ্চেন, রক্তের মাধ্যমে কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়?
কার্বন ডাইঅক্সাইড প্রধানত বাইকার্বনেট আয়ন হিসেবে পরিবাহিত হয়। এছাড়াও কি হয়, কিছু কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বোমিনো হিমোগ্লোবিন গঠন করে। তাহলে কি গঠন করছে? কার্বোমিনো হিমোগ্লোবিন। এবং কিছু প্লাজমাতে দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয়। তাহলে কিছু প্লাজমাতে কি হচ্ছে? দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হচ্ছে। ঠিক আছে। নেক্সট, প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে তা শব্দচিত্রের সাহায্যে দেখো। এবার প্রশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে এর শব্দচিত্র হচ্ছে তোমার ডায়াফ্রামের সংকোচন। ডায়াফ্রামের সংকোচনের পর কী হচ্ছে? বক্ষ গহ্বরের আয়তনটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এরপর বক্ষ গহ্বরের আয়তনটা বৃদ্ধি পাওয়ার ফলে হচ্ছে ফুসফুসের আয়তন বৃদ্ধি পাচ্ছে। এরপর ফুসফুসের আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে কী হচ্ছে? বায়ুচাপ হ্রাস পাচ্ছে। তাহলে কী হচ্ছে? বায়ুচাপটা হ্রাস পেয়ে যাচ্ছে। বায়ুচাপ হ্রাসের ফলে কী হচ্ছে? বায়ু ফুসফুসে প্রবেশ করছে। এরপরে নিঃশ্বাসের কী হচ্ছে? ডায়াফ্রামের প্রসারণ হচ্ছে। এর থেকে বক্ষ গহ্বরের আয়তন হ্রাস পাচ্ছে। এর ফলে কী হচ্ছে? ফুসফুসের আয়তনটাও ছোট হয়ে যাচ্ছে। এবার ফুসফুসের আয়তন হ্রাস পাওয়ার ফলে বায়ুচাপ বৃদ্ধি পাচ্ছে। আর বায়ুচাপ বৃদ্ধি পাওয়ার ফলে বায়ু ফুসফুস থেকে নির্গত হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট চ্যাপ্টার দেহ তরল ও সংবহন। এই চ্যাপ্টারে 2 মার্কসের কোশ্চেনগুলি দেখে নাও। দেখো এখানের প্রত্যেকটা কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই ভালো করে বুঝো। ওকে, দ্বিচক্রী সংবহন কি? এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দ্বিচক্রী সংবহন হলো এক ধরনের রক্ত সংবহন প্রক্রিয়া, যেখানে কি হয়? রক্ত হৃৎপিণ্ড থেকে 2 বার প্রবাহিত হয়। তাহলে রক্ত হৃৎপিণ্ড থেকে কয়বার প্রবাহিত হচ্ছে? 2 বার। এটি মূলত স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের মধ্যে দেখা যায়। তাহলে এটি কাদের মধ্যে দেখা যায়? স্তন্যপায়ী আর পাখিদের মধ্যে। আর দ্বিচক্রী সংবহন 2টি পৃথক চক্র থাকে। এরপরে দ্বিচক্রী সংবহনের সুবিধা কী কী হতে পারে? যেমন এটি রক্তে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে, যা কি হয়? প্রাণীদের সক্রিয় জীবনযাপনে প্রয়োজনীয় হয়। আর এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এরপর হার্ট ব্লক ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কী? হার্ট ব্লক হচ্ছে তোমার হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত চলাচলের বাধা সৃষ্টি হলে হার্ট ব্লক হয়। আর হার্ট অ্যাটাক তোমার হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়। হৃৎপেশি কখনো অবসাদগ্রস্ত হয় না কেন? দেখো, হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি কোষগুলি আন্তঃসংযুক্ত থাকে, যে কারণে কি হয়? একটি সিনসিটিয়াম তৈরি করে। এর ফলে একটি কোষের উদ্দীপনা দ্রুত অন্য কোষে ছড়িয়ে পড়ে। তাহলে দেখো, এই যে কার্ডিয়াক পেশি যে রয়েছে সেটা কোষগুলির আন্তঃসংযুক্ত থাকে। এটা কি করে? এটা একটি সিনসিটিয়াম তৈরি করে। এর ফলে কোষের যে উদ্দীপনা আছে সেটা দ্রুত অন্য কোষে ছড়িয়ে পড়ে, যা কী করে? হৃৎপিণ্ডের ছন্দবদ্ধ সংকোচনে সাহায্য করে। আর এদের মধ্যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, যা কী করে? নিরন্তর শক্তি উৎপাদনে সাহায্য করে। আর হৃৎপিণ্ড নিজেই করোনারি ধমনির মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পায়। এই নিরন্তর রক্ত সরবরাহ হৃৎপেশিগুলিকে কী করে? প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি প্রদান করে, যা কী হয়? যা ক্লান্ত হওয়া থেকে রক্ষা করে। এরপরে মায়োকার্ডিয়াল ইনফেকশন কি? মায়োকার্ডিয়াল ইনফেকশন হলো, বা এই মায়োকার্ডিয়াল ইনফেকশন যে আছে এটাকে হার্ট অ্যাটাকও বলে। এটা কি? এটা এমন একটি অবস্থা যখন কি হয়? হৃৎপিণ্ডের যে মাংসপেশি রয়েছে সেই মাংসপেশির কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। তাহলে কি হয়? মাংসপেশির যে অংশে যে রক্তগুলি থাকে সেগুলি সরবরাহ হওয়া বন্ধ হয়ে যায়। এর ফলে কি হয়? সেই অংশে যে কোষগুলি রয়েছে সেই কোষগুলি অক্সিজেনের অভাবে কি হয়? মরে যায়। এটাই হচ্ছে তোমার মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক। নেক্সট, রিশু চক্র কি? রিশু চক্র হলো প্রতি মিনিটে যে হৃৎপিণ্ড থেকে নির্গত রক্তের পরিমাণ, সেটাই হচ্ছে হৃৎসূচক। তাহলে কি? প্রতি মিনিটে হৃৎপিণ্ড থেকে নির্গত রক্তের পরিমাণকে রিশু চক্র বলে। এর স্বাভাবিক মান কত? 5 লিটার পার মিনিট। এরপরের কোশ্চেন, গ্র্যানুলোসাইট কি? গ্র্যানুলোসাইট হলো শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে দানা থাকলে তাকে গ্র্যানুলোসাইট বলে। তাহলে কি? শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে দানা থাকলে তাকে কি বলা হয়? গ্র্যানুলোসাইট। এরপরের কোয়েশ্চেন, মানবদেহের লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? এরিথ্রোপোয়েসিস কি? মানবদেহের লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় উৎপন্ন হয়। তাহলে কোথায় উৎপন্ন হচ্ছে? অস্থিমজ্জায়। আর এরিথ্রোপোয়েসিস হলো লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। তাহলে এরিথ্রোপোয়েসিস কি? লোহিত রক্তকণিকার যে তৈরির প্রক্রিয়াটা রয়েছে, অর্থাৎ আরবিসি যে তৈরি হওয়ার প্রক্রিয়া রয়েছে সেটাকেই এরিথ্রোপোয়েসিস বলে। নেক্সট দেখো 3 মার্কসের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য লেখো। রক্ত কি? লাল রঙের তরল। আর এটা কি? লোহিত কণিকা থাকে, এটার প্রোটিনের পরিমাণ বেশি। আর লসিকা কি? হালকা হলুদ রঙের তরল হয়, লোহিত কণিকা থাকে না, আর কি হয়? প্রোটিনের পরিমাণ কম থাকে।
নেক্সট কোয়েশ্চেন, ব্লু বেবি সিনড্রোমের কারণ ও লক্ষণ লেখো। কারণ কি? হৃৎপিণ্ডের ত্রুটির কারণে রক্ত অক্সিজেনের অভাব হলে এই রোগ হয়। এই রোগ শিশুর ত্বক নীল হয়ে যায়। দেখো তোমাদের এই ভিডিওটি বায়োলজি যে এই ব্রহ্মাস্ত্র কোয়েশ্চেন সিরিজটা আছে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তবুও আমি চেষ্টা করছি যত শর্ট টাইমে হয় কভার করে দেওয়ার, কারণ তোমাদের সামনেই পরীক্ষা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, রক্ততঞ্চন প্রক্রিয়াটি লেখো। রক্ততঞ্চন প্রক্রিয়াটি প্রথমে দেখো আঘাত বা কোথাও কেটে গেল, তাহলে রক্ততঞ্চন শুরু হবে। রক্ততঞ্চন শুরু হওয়ার পরে কী হবে? থ্রোম্বোপ্লাস্টের নিঃসরণ হবে, মানে সেই জায়গা আঘাত পাওয়া জায়গাটি থেকে থ্রোম্বোপ্লাস্টের নিঃসরণ হবে। এরপরে কী হবে? প্রথম্বিন থেকে থ্রম্বিন তৈরি হবে। তাহলে কী হচ্ছে? প্রথম্বিন থেকে থ্রম্বিন তৈরি হচ্ছে। এরপর ফাইব্রিনোজেন থেকে ফাইবিন তৈরি হচ্ছে। তাহলে কোথায় কী হচ্ছে? ফাইব্রিনোজেন থেকে ফাইবিন তৈরি হচ্ছে। তারপর রক্তটা জমাট বেঁধে যাচ্ছে, লাস্টে কী হচ্ছে? রক্ত জমাট বেঁধে যাচ্ছে, যে কারণে ওই কাটা জায়গা থেকে বা আঘাত পাওয়া জায়গাটা থেকে রক্তটা পড়া বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট কোয়েশ্চেন, লোহিত কণিকা ও শ্বেত কণিকার মধ্যে পার্থক্য লেখো। লোহিত কণিকা লাল রঙের, অক্সিজেন পরিবহন করে আর নিউক্লিয়াস থাকে না। তাহলে লোহিত কণিকায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আর শ্বেত কণিকা বর্ণহীন হয়, রোগ প্রতিরোধ করে আর নিউক্লিয়াস থাকে। নেক্সট কোয়েশ্চেন, সংকোচী রক্তচাপ, প্রসারিত রক্তচাপ ও স্পন্দন চাপ কি? সংকোচী রক্তচাপ, তাই তো, হৃৎপিণ্ডের সংকোচনের সময় ধমনীতির সর্বোচ্চ চাপ। প্রসারিত রক্তচাপ হচ্ছে হৃৎপিণ্ডের প্রসারণের সময় ধমনীতির সর্বনিম্ন চাপ। আর স্পন্দন চাপ সংকোচী ও প্রসারিত রক্তচাপের পার্থক্য। এরপরে অ্যাথেরোস্ক্লেরোসিস ও আর্টেরিওস্ক্লেরোসিস কি? অ্যাথেরোস্ক্লেরোসিস হলো ধমনীর ভিতরের দেয়ালের ক্লোরেস্টেরলে জমে শক্ত হয়ে যাওয়া। আর আর্টেরিওস্ক্লেরোসিস হচ্ছে ধমনীর দেয়ালে শক্ত ও পুরু হয়ে যাওয়া। নেক্সট 5 মার্কসের কোয়েশ্চেন, রক্তচাপ কি? রক্তচাপ নিয়ন্ত্রণকারী শর্ত কি? ফিক এর মূলনীতি এবং হৃৎ উৎপাদন নির্ণয় করো। রক্তচাপ হচ্ছে ধমনীর দেয়ালে রক্তের চাপকে রক্তচাপ বলে। রক্তচাপ নিয়ন্ত্রণকারী শর্ত হৃৎপিণ্ডের সংকোচনে রক্তের পরিমাণ, ধমনীর স্থিতিস্থাপকতা, স্নায়ুতন্ত্র। আর ফিক এর মূলনীতিটা কি? ফিক এর মূলনীতি হচ্ছে হৃৎপিণ্ড থেকে নির্গত রক্তের পরিমাণ অক্সিজেন গ্রহণের পরিমাণের সমানুপাতিক। আর হৃৎ উৎপাদন হার নির্ণয়, এটার তোমার গাণিতিক রূপটা হচ্ছে হৃৎ উৎপাদন ইকুয়ালস টু অক্সিজেন গ্রহণ বাই ধমনী ও শিরার অক্সিজেনের পার্থক্য। এর পরের চ্যাপ্টার রেচন পদার্থ ও তাদের নিষ্কাশন। এটার 2 মার্কসের কোয়েশ্চেন দেখো। প্রথমের কোয়েশ্চেন বলছে হেনলির লুপের কাজ কী? দেখো, হেনলির লুপের নেফ্রনের একটি অংশ, যা কী করে? মূত্রকে ঘন করতে সাহায্য করে। এটি জল এবং লবণের পূর্ণ শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, গ্লাইকোসুরিয়া কি? এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গ্লাইকোসুরিয়া হলো এমন একটি অবস্থা যখন প্রস্রাবে অতিরিক্ত গ্লুকোজ বা শর্করা নির্গত হয়। সাধারণত কিডনি রক্ত থেকে গ্লুকোজ ফিল্টার করে এবং এটি পুনরায় রক্তে ফিরিয়ে দেয়, কিন্তু যখন রক্তে গ্লুকোজের মাত্রা খুব বেশি হয়ে যায় তখন কি হয়? কিডনি অতিরিক্ত গ্লুকোজ পুনরায় শোষণ করতে পারে না এবং কি হয়? এটি প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। গ্লাইকোসুরিয়া ডায়াবেটিস মিলিটাসের একটি সাধারণ লক্ষণ। নেক্সট কোয়েশ্চেন, বাউম্যানস ক্যাপসুল কাকে বলে? বাউম্যানস ক্যাপসুল হলো নেফ্রনের একটি কাপ আকৃতির অংশ যা গ্লোমেরুলাসকে ঘিরে থাকে। এটি রক্ত থেকে তরল ফিল্টার করতে সাহায্য করে। নেক্সট, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কাকে বলে, মানে জিএফআর কাকে বলে? দেখো, জিএফআর হলো প্রতি মিনিটে বৃক্ক দ্বারা ফিল্টার করা রক্তের পরিমাণ। তাহলে জিএফআরটা কি? প্রতি মিনিটে বৃক্ক দ্বারা ফিল্টার করা রক্তের পরিমাণ। আর এই জিএফআরটা যে রয়েছে এটা বৃক্কের কার্যকারিতা পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক। নেক্সট, কিটোনুরিয়া কাকে বলে? কিটোন বডির উপস্থিতিকে কিটোনুরিয়া বলে। এটি ডায়াবেটিস, অনাহার বা অন্যান্য বিপাকীয় অবস্থার লক্ষণ হতে পারে। নেক্সট, পোডোসাইট কি? পোডোসাইট হলো বাউম্যানস ক্যাপসুলের কোষ যা গ্লোমেরুলাসের প্রাচীর তৈরি করে। তারা রক্ত থেকে তরল ফিল্টার করতে সাহায্য করে। নেক্সট, ইউরেটার ও ইউরেথ্রার মধ্যে পার্থক্য কী? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইউরেটার হলো দুটি নল যা বৃক্ক থেকে মূত্রাশয়ে মূত্র বহন করে। ইউরেথ্রা হলো একটি নল যা মূত্রাশয় থেকে শরীরের বাইরে মূত্র বহন করে। তাহলে ইউরেটার কি হলো? ইউরেটার হলো দুটি নল যা কী করে? বৃক্ক থেকে মূত্রাশয়ে মূত্র বহন করে। আর ইউরেথ্রা হলো মূত্রাশয় থেকে শরীরের বাইরে মূত্রটাকে বহন করে। নেক্সট দেখো 3 মার্কসের কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনে বলেছে মানবদেহে বৃক্কের কাজ লেখো। প্রথমত রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণ করা।
তারপর শরীরের তরল এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা, তারপর রক্তচাপ নিয়ন্ত্রণ করা আর লাল রক্তকণিকা উৎপাদনে সহায়তা করা। নেক্সট, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কি? এটি কি নিয়ে গঠিত? দেখো, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস হলো নেফ্রনের একটি অংশ, যা কী করে? যা হচ্ছে তোমার রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আর এই যে রক্তচাপটা যে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা। ওকে, এটি জাক্সটাগ্লোমেরুলার কোষ, ম্যাকুলা ডেন্সা এবং মেসেঞ্জিয়াল কোষ নিয়ে গঠিত। নেক্সট কোয়েশ্চেন, ডায়ালাইসিস কি? এর কার্যনীতি ব্যাখ্যা করো। ডায়ালিসিস হলো একটি চিকিৎসা পদ্ধতি, যা কি হয়, বৃক্ক যখন সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয় তখন রক্ত থেকে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত যে তরল রয়েছে সেটাকে বের করে দেয়। আর এর কার্যনীতিটা কি? ডায়ালাইসিস মেশিনে একটি ডায়ালাইজার থাকে। তাহলে ডায়ালাইসিস মেশিনে কি থাকে? একটি ডায়ালাইজার থাকে, যা কী করে, একটি বিশেষ ফিল্টার হয়। আর রোগীর রক্ত ডায়ালাইজারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যেখানে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত যে তরল রয়েছে সেই তরল রক্ত থেকে সরানো হয়। এরপরে পরিষ্কার রক্ত তারপর শরীরে ফিরে আসে। নেক্সট কোয়েশ্চেন, রক্তচাপ ও জলসাম্য নিয়ন্ত্রণে রেনিন ও অ্যানজিওটেনসিনের ভূমিকা কী? রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম রক্তচাপ এবং জলসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন রক্তচাপ কমে যায় তখন কি হয়, বৃক্ক রেনিন নামক একটি এনজাইম নিঃসরণ করে। রেনিন অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 এ রূপান্তরিত করে, যা কি হয়, পরে অ্যানজিওটেনসিন 2 এ রূপান্তরিত হয়। আর অ্যানজিওটেনসিন 2 রক্তনালীকে সংকুচিত করে এবং অ্যালডোস্টেরন নিঃসরণকে উদ্দীপ্ত করে, যা কি হয়, বৃক্ককে জল এবং লবণ ধরে রাখতে সাহায্য করে। এর ফলে রক্তচাপ বৃদ্ধি পায় এবং জলসাম্য বজায় থাকে। নেক্সট 5 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও। রেচনতন্ত্র কাকে বলে? মানুষের রেচনতন্ত্র কী কী অঙ্গ নিয়ে গঠিত তার চিত্র এঁকে দেখাও। দেখো, চিত্রটি তোমাদের বইয়ে পেয়ে যাবে। রেচনতন্ত্র হলো অঙ্গগুলির একটি অংশ, একটি সিস্টেম, যা কী করে, শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে। মানুষ রেচনতন্ত্র নিম্নলিখিত অঙ্গগুলি নিয়ে গঠিত। কি কি? 2টি বৃক্ক, 2টি ইউরেটার, একটি মূত্রাশয় আর একটি ইউরেথ্রা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মূত্র কি? মূত্রের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও। দেখো, মূত্র হলো একটি তরল বর্জ্য পদার্থ যা বৃক্ক দ্বারা উৎপাদিত হয়। মূত্রের উপাদানগুলি কি কি? জল থাকে 95%, ইউরিয়া থাকে 2%, ইউরিক অ্যাসিড থাকে 0.03%, আর ক্রিয়েটিনিন থাকে 0.1%, আর বিভিন্ন লবণ থাকে তোমার 2.87%। নেক্সট চ্যাপ্টার, চলন ও গমন। প্রথমেই 2 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখো। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস কেন হয়? দেখো, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস একটি অটো ইমিউনো রোগ। তাহলে কি? এটা একটা অটো ইমিউনো রোগ, যেখানে কি হয়, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের জয়েন্টের টিস্যুগুলিকে আক্রমণ করে। এর ফলে কি হয়, জয়েন্টের প্রদাহ, ব্যথা এবং ক্ষতি হয়। ওকে, এরপরে নেক্সট দেখো, পেশি সংকোচনে Ca2+ আয়নের ভূমিকা কী? Ca2+ আয়ন ট্রোপোনিনের সাথে আবদ্ধ হয়, যা অ্যাক্টিনের সক্রিয় স্থান উন্মুক্ত করে এবং কি হয়, মায়োসিনের সাথে বন্ধনে সাহায্য করে। কি হচ্ছে? বন্ধনে সাহায্য করছে, মানে যুক্ত হতে সাহায্য করছে। ফলে কি হচ্ছে, পেশিটা সংকুচিত হয়ে যাচ্ছে। তোমাদের জন্য আমরা সবাই মিলে অনেক বেশি পরিশ্রম করছি, তো অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর এই চ্যাপ্টারগুলি ডিটেলস যদি তুমি চাও তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও, এর ডিটেলস ভিডিও দেওয়া আছে। নেক্সট দেখো, পেশির অসাড়তার কারণ কী? পেশির অসাড়তার প্রধান কারণ হলো পেশিতে রক্ত প্রবাহের অভাব, তারপর স্নায়ুর ক্ষতি, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা বা নির্দিষ্ট কিছু রোগের কারণে এটা হয়। ওকে, নেক্সট দেখো, ট্রপোনিন কি? ট্রপোনিন হলো একটি প্রোটিন যা পেশি সংকোচনে ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিন এবং মায়োসিনের বন্ধনে সাহায্য করে। তাহলে কি হচ্ছে, এটি একটি প্রোটিন যা কী করছে, পেশিকে সংকোচনের ক্যালসিয়ামের আয়নের সাথে যুক্ত করে দিচ্ছে, আর যুক্ত হয়ে কী হচ্ছে, অ্যাক্টিন এবং মায়োসিনের বন্ধনে সাহায্য করছে। নেক্সট কোয়েশ্চেন, ক্যালকেনিয়াম অস্থিটি কোথায় থাকে? এর বৈশিষ্ট্য কী? ক্যালকেনিয়াম অস্থিটি পায়ের গোড়ালিতে থাকে। তাহলে কোথায় থাকছে? পায়ের গোড়ালিতে। এর বৈশিষ্ট্য হলো এটি পায়ের গোড়ালি গঠনে এবং শরীরের ভর বহনে সহায়তা করে। এরপরে 3 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও।
নেক্সট বলেছে দেখো অক্ষীয় উপাঙ্গিক কঙ্কালের মধ্যে পার্থক্য লেখো। অক্ষীয় আর উপাঙ্গিক কঙ্কালের পার্থক্য লিখতে বলেছে, তাই তো। অক্ষীয় কঙ্কাল কি? মাথার খুলি, মেরুদণ্ড এবং পাঁজর নিয়ে গঠিত। উপাঙ্গিক কঙ্কাল এটা হচ্ছে হাত, পা, পেলভিক গার্ডেল এবং পেক্টোরাল গার্ডেল নিয়ে গঠিত। মানুষের পায়ের অস্থিগুলির নাম ও সংখ্যা লেখো। মানুষের পায়ের অস্থিগুলি হচ্ছে ফিমার, এর সংখ্যা 2, টিবিয়ার সংখ্যা 2, তারপর ফ্যাবুলা 2, প্যাটেলা 2, টার্সালের 14 আর মেটাটার্সাল এর 10 আর ফ্যালেঞ্জেসের 28। নেক্সট বলেছে অঞ্চল উল্লেখ করে মানুষের মেরুদণ্ডের অস্থিগুলির নাম লেখো। সার্ভিক্যাল 7টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা, স্যাক্রালের 5টি ফিউজড আর ককিজিয়ালের 4টি ফিউজড। এরপরে 5 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও। বলেছে যে মানুষের অক্ষীয় কঙ্কালের অংশগুলির নাম লেখো এবং প্রতিটি অংশের অস্থির সংখ্যা কত তা ছকের সাহায্যে দেখাও। প্রথমত মাথার খুলি, এটি 22টি, করটি থাকে 8টি, মুখের 14টি, মেরুদণ্ড 33টি শিশুদের আর 33টি থাকে শিশুদের আর 26টি থাকে প্রাপ্তবয়স্কদের, পাঁজর 14টি, 12 জোড়া আর স্টারনাম 1টি। এরপরে নেক্সট চ্যাপ্টার স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয়। প্রথমে 2 মার্কসের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে সংজ্ঞাবহ ও চেষ্টীয় স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। সংজ্ঞাবহ স্নায়ু এরা গ্রাহক অঙ্গ থেকে স্নায়ু তাড়না কেন্দ্রে স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। চেষ্টীয় স্নায়ু কী করে? এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে স্নায়ু তাড়না প্রেরণ করে। নেক্সট নিউরোট্রান্সমিটার ও নিউরো হরমোনের মধ্যে পার্থক্য লেখো। নিউরোট্রান্সমিটার কি? এরা স্নায়ুকোষের মধ্যে স্নায়ু তাড়না পরিবহনে সাহায্য করে। আর নিউরো হরমোন এরা রক্ত প্রবাহের মাধ্যমে বিভিন্ন অঙ্গে রাসায়নিক বার্তা প্রেরণ করে। নেক্সট পন্স এর কাজ কি? এটি শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। আর ঘুম ও জাগরণ বলতে তোমার জাগা ঘুমানো এটার চক্র নিয়ন্ত্রণ করে। নেক্সট কর্নিয়া ও ককলিয়ার মধ্যে পার্থক্য লেখো। কর্নিয়া ও ককলিয়ার মধ্যে পার্থক্য হলো কর্নিয়া এটি চোখের বাইরের স্বচ্ছ অংশ যা কি হয় আলো প্রতিসরণে সাহায্য করে। আর ককলিয়া এটি কানের ভিতরের অংশ যা কি করে শব্দ তরঙ্গকে স্নায়ু তাড়নায় রূপান্তরিত করে। এরপরে 3 মার্কসের কোয়েশ্চেনগুলি, 3 মার্কসের যে কোয়েশ্চেনগুলি রয়েছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আগের কোয়েশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল, তো অবশ্যই ভালো করে বোঝো। কিন্তু বলেছে যে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে শ্বেতবস্তু ও ধূসর বস্তুর অবস্থান উল্লেখ করো। মস্তিষ্কে ধূসর বস্তুর বাইরের দিকে এবং শ্বেতবস্তুর ভিতরের দিকে থাকে। তাহলে মস্তিষ্কের কোথায় থাকে? ধূসর বস্তু বাইরের দিকে থাকে আর শ্বেতবস্তু ভিতরের দিকে। আর সুষুম্নাকাণ্ডে ধূসর বস্তু ভিতরের দিকে আর শ্বেতবস্তু বাইরের দিকে থাকে। ওকে। এরপরে নেক্সট কোয়েশ্চেন সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র হলো এটি জরুরি পরিস্থিতিতে সক্রিয় হয়, যেমন তোমার হৃদস্পন্দন বৃদ্ধি এবং শ্বাসক্রিয়া দ্রুত করা। এটি হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। আর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র হচ্ছে এটি বিশ্রামকালে সক্রিয় হয়, যেমন হৃদস্পন্দন ধীর করা এবং হজমে সাহায্য করা। আর এটি হজম প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে। নেক্সট 5 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে প্রতিবর্ত চাপ কি? চিত্রের সাহায্যে সরল প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশ বর্ণনা দাও। বলেছে যেহেতু বলেছে এটার বর্ণনা দিতে, তাই না? তাহলে প্রতিবর্ত চাপের অংশ হচ্ছে গ্রাহক অঙ্গ, যেমন তোমার ত্বক, তারপর সংজ্ঞা স্নায়ু, সুষুম্নাকাণ্ড, চেষ্টীয় স্নায়ু, কার্যকরী অঙ্গ যেমন পেশি। আর প্রতিবর্ত চাপ হলো একটি স্বয়ংক্রিয় স্নায়বিক প্রতিক্রিয়া যা কী করে কোনো উদ্দীপকের প্রতি সাড়া দেয়। নেক্সট কোয়েশ্চেন সাইন্যাপস কি? সাইন্যাপসের মাধ্যমে কিভাবে স্নায়ুস্পন্দন পরিবাহিত হয় তা বুঝিয়ে দাও। সাইন্যাপস হলো দুটি স্নায়ুকোষের সংযোগস্থল। সাইন্যাপসের মাধ্যমে স্নায়ুস্পন্দন পরিবহন একটি নিউরনের অ্যাক্সন থেকে নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয়। নিউরোট্রান্সমিটার সাইনেপটিক ক্লিফটের মাধ্যমে কি করে অন্য নিউরনের ডেনড্রাইটে পৌঁছায় আর এটি অন্য নিউরনের স্নায়ু তাড়না সৃষ্টি করে। ওকে। নেক্সট চ্যাপ্টার রাসায়নিক সমন্বয়ক এবং একীভবন। এটা 2 মার্কসের কোয়েশ্চেন দেখে নাও। ফার্স্ট বলেছে গ্রেভস বর্ণিত রোগের লক্ষণ ও কারণ লেখো। গ্রেভস বর্ণিত রোগের লক্ষণ ও কারণ হচ্ছে তোমার চোখ ফুলে ওঠা, লক্ষণটা মেনলি চোখ ফুলে উঠবে, তারপর হৃদস্পন্দন বৃদ্ধি হবে আর ওজন হ্রাস, অস্থিরতা। তারপর কারণ কি? থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত সক্রিয়তা। পিটুইটারিকে প্রবিগ্রন্থি বলে কেন? দেখো, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলার কারণ হলো পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাই একে কী করে একে বলা হয় প্রভুগ্রন্থি। তাহলে কি হচ্ছে, পিটুইটারি থেকে নিঃসৃত যে হরমোনগুলো রয়েছে সেটা অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে সেখান থেকে ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, তাই একে কী বলছে? প্রভুগ্রন্থি বলছে।
তোমরা এই চ্যাপ্টারগুলি ডিটেলস ভিডিও পেয়ে যাবে, অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও। নেক্সট, হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? হরমোনকে রাসায়নিক দুধ বলার কারণ এটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, রক্ত দ্বারা বাহিত হয় আর দূরবর্তী লক্ষ্য অঙ্গে কাজ করে। ওকে, থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে কেন? দেখো, থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলার কারণ হলো এটি শরীরের যে বিপাকীয় হার রয়েছে সেটাকে baড়িয়ে দেয়, বাড়িয়ে তাপ উৎপাদন করে, তাই এটাকে কি বলা হয়? ক্যালোরিজেনিক হরমোন। নেক্সট কোয়েশ্চেন, ক্রিটোনিজম ও ডোয়ারফিজম এর পার্থক্য লেখো। ক্রিটিনিজম এবং ডোয়ারফিজমের মধ্যে পার্থক্য: ক্রিটিনিজম শৈশবকালে থাইরক্সিনের অভাবে শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত করে। তাহলে শৈশবকালে কি করছে? থাইরক্সিনের অভাবে হচ্ছে তোমার যে শারীরিক আর মানসিক যে বৃদ্ধি হয় সেটা ব্যাহত করে দিচ্ছে। আর ডোয়ারফিজম কি? শৈশবকালে সোমাটোট্রপিক হরমোনের অভাবে বামনত্ব হচ্ছে। ওকে, নেক্সট 3 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও। দেখো, প্রথমেই বলে দিয়েছে যে থাইরোগ্লোবিউলিন কি? বৃক্কনালিকার ওপর প্রভাব আছে এমন দুটি হরমোনের নাম লেখো। এই কোয়েশ্চেনটিও তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, বলেছে যে থাইরোগ্লোবিউলিন এটা কি? এটা হলো থাইরয়েড গ্রন্থির ফলিকলের ভিতরে থাকা প্রোটিন। তাহলে এটা কোথায় থাকে? থাইরয়েড গ্রন্থির ফলিকলের ভিতরে থাকে। আর এটা কি? একটা প্রোটিন যা কী করে? থাইরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে। আর বৃক্কনালিকার ওপর প্রভাব, বৃক্কনালিকার প্রভাব হচ্ছে তোমার অ্যান্টি ডাইউরেটিক হরমোন অর্থাৎ এডিএইচ এবং অ্যালডোস্টেরন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত রোগগুলির কোন বয়সে হয়? অ্যাক্রোমেগালি, কী বলছে, জাইগান্টিজম, কুশিং সিনড্রোম। এর রোগ হচ্ছে তোমার, রোগ আর বয়স বলতে বলেছে, তাই তো। অ্যাক্রোমেগালি হচ্ছে তোমাদের প্রাপ্তবয়স্কদের হয়, জাইগান্টিজম হয় শৈশবকালে, আর কুশিং সিনড্রোম যে কোনো বয়সে হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, রাসায়নিক প্রকৃতি অনুযায়ী প্রাণী হরমোনের শ্রেণীবিভাগ করো। রাসায়নিক প্রকৃতি অনুযায়ী হরমোনের শ্রেণীবিভাগ: প্রোটিন হরমোন, স্টেরয়েড হরমোন আর অ্যামাইনো অ্যাসিড হরমোন। নেক্সট কোয়েশ্চেন, প্যারাথাইরয়েড গ্রন্থির অবস্থান, নিঃসৃত হরমোন ও কাজ লেখো। প্যারাথাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থির পিছনে, আর এর হরমোন হচ্ছে প্যারাথরমোন। কাজ হচ্ছে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা। তাহলে কি হচ্ছে? অবস্থান কোথায়? এদের অবস্থান হচ্ছে থাইরয়েড গ্রন্থির পিছনে। আর হরমোন কি? প্যারাথরমোন। আর এর কাজ কি? রক্তে ক্যালসিয়ামের যে মাত্রা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করা। এরপরে 5 মার্কসের কোয়েশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলেছে ইনসুলিন হরমোনের ক্ষরণস্থল ও কাজ উল্লেখ করো। ইনসুলিন হরমোনের ক্ষরণস্থল হলো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ। তাহলে কোথায়? অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ রয়েছে সেখানে ইনসুলিনের ক্ষরণস্থল। আর এর কাজ কি? এর কাজ হলো রক্তে শর্করার মাত্রা কমানো। তাহলে ইনসুলিনের কাজ কি? রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেওয়া। আর গ্লাইকোজেনেসিস বাড়ানো। তাহলে কি? গ্লাইকোজেনেসিস বাড়ানো। নেক্সট কোয়েশ্চেন, সংক্ষেপে প্রোটিন জাতীয় হরমোনের ক্রিয়া পদ্ধতি আলোচনা করো। তাহলে তোমার প্রোটিন জাতীয় হরমোন যে রয়েছে সেটার ক্রিয়া পদ্ধতি আলোচনা করতে বলেছে। প্রোটিন হরমোনের ক্রিয়া পদ্ধতি, তাই তো। প্রোটিন হরমোন কোষের বাইরের রেসেপ্টরের সাথে যুক্ত হয়। তাহলে কোথায় যুক্ত হয়? রেসেপ্টরের সাথে। আর এটি দ্বিতীয় বার্তাবাহক, যেমন তোমার CAMP, এটা হচ্ছে দ্বিতীয় বার্তাবাহক তৈরি করে। দ্বিতীয় বার্তাবাহক কোষের ভিতরে বিভিন্ন এনজাইম সক্রিয় করে। এর ফলে কি হয়? কোষের বিপাকীয় পরিবর্তন ঘটে। ওকে, তাহলে ব্রহ্মাস্ত্র কোয়েশ্চেন সিরিজ এখানেই আলোচনা করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর পরীক্ষার জন্য জানাই তোমাদের বেস্ট অফ লাক।